ইউভাল নোয়া হারারির সারা জাগানো বই নেক্সাসের এই বিস্তারিত বিশ্লেষণে আজ আমরা একসাথে তথ্যের বিবর্তনের ইতিহাসে একটা গভীর ডুব দিতে যাচ্ছি। একদম সেই প্রস্তর যুগের গুহায় বসে গল্প বলা থেকে শুরু করে আজকের এই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর যুগ পর্যন্ত এই তথ্যের নেটওয়ার্কগুলো ঠিক কীভাবে আমাদের বাস্তবতাকে একটু একটু করে রূপ দিচ্ছে আর বিশ্ব রাজনীতিকে কীভাবে পুরোপুরি বদলে দিচ্ছে, সেটাই মূলত আমরা আজ দেখব। মানব সভ্যতার এই লম্বা যাত্রায় তথ্যের আসল ভূমিকাটা কী ছিল, সেটাই আমাদের আজকের মূল ফোকাস। বইটার শুরুতেই হারারি দারুণ উস্কানিমূলক একটা প্রশ্ন তুলে ধরেছেন। প্রশ্নটা হলো, আমরা যদি সত্যিই এত বুদ্ধিমান হই, তবে কেন আমরা ক্রমাগত এমন সব কাজ করছি যা আমাদের নিজেদেরই ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে? একবার ভাবলে কিন্তু সত্যিই অবাক হতে হয়। একদিকে আমাদের এত প্রযুক্তিগত উন্নতি, অভাবনীয় বুদ্ধিমত্তা, আর ঠিক তার উল্টো দিকেই ধেয়ে আসছে ভয়াবহ সব পরিবেশগত আর প্রযুক্তিগত সংকট। এই চরম বৈপরীত্যটাই মূলত নেক্সাস বইয়ের একদম মূল ভিত্তি, আর এর উত্তরটা লুকিয়ে আছে আমাদের তথ্য আদান প্রদানের ইতিহাসের একদম গভীরে। আজকের এই আলোচনা এগিয়ে নিতে আমরা পুরো বিষয়টাকে ৬টা ধাপে ভাগ করে নেব। প্রথমে তথ্যের ইতিহাস ও প্রকৃতি, এরপর মানব নেটওয়ার্ক ও অতিকথা, তারপর অজৈব এআই নেটওয়ার্ক, এরপর কম্পিউটার ও রাজনীতি, পঞ্চম ধাপে সিলিকন কার্টেন ও গণতন্ত্র, আর একদম শেষে মানবতার ভবিষ্যৎ। তো চলুন আর দেরি না করে মূল আলোচনায় ঢোকা যাক। শুরু করছি আমাদের প্রথম পর্ব, তথ্যের ইতিহাস ও প্রকৃতি, যা কেবলই নিখাত সত্যের চেয়েও অনেক বেশি কিছু। এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তাকে ভালোভাবে বুঝতে হলে হারারির মতে সবার আগে আমাদের বুঝতে হবে যে তথ্য জিনিসটা আসলে কি। আমরা সাধারণত ভাবি তথ্য মানেই হলো নিখুঁত সত্য, তাই না? কিন্তু এখানেই সবচেয়ে বড় চমকটা রয়েছে। ঐতিহাসিকভাবে তথ্যের মূল কাজ কিন্তু সবসময় সত্য তুলে ধরা ছিল না, বরং এর প্রধান কাজ ছিল সংযোগ বা কানেকশন তৈরি করা। শুনতে একটু অদ্ভুত লাগলেও এটাই সত্যি যে বিশাল বিশাল নেটওয়ার্ক গড়ে তোলাই ছিল তথ্যের আসল কাজ। সেটা মিথ্যা বা আংশিক সত্য হলেও যদি তা বহু মানুষকে একসাথে যুক্ত করতে পারে, তবে সেটাই মারাত্মক শক্তিশালী তথ্যে পরিণত হয়। মানুষের তৈরি তথ্য ব্যবস্থাগুলো মূলত সমাজের শৃঙ্খলা রক্ষায় কাজ করেছে, সবসময় নিখুঁত বস্তুনিষ্ঠ সত্য প্রকাশে নয়। এবার আসা যাক আমাদের দ্বিতীয় পর্বে, মানব নেটওয়ার্ক ও অতিকথা। এখানে আমরা দেখব গল্পের সেই অসাধারণ শক্তির কথা। ইতিহাসের পাতা উল্টালে তথ্যের এক দারুণ বিবর্তনের চিত্র আমাদের চোখের সামনে ভেসে ওঠে। আজ থেকে প্রায় ১,০০,০০০ বছর আগের কথা চিন্তা করলে দেখা যায়, প্রস্তর যুগে আদিম মানুষেরা স্রেফ সাধারণ গল্প বলার মাধ্যমে ছোট ছোট দল গঠন করত। এরপর যদি আমরা শত শত বছর পেছনের দিকে তাকাই, দেখব বাইবেলের মতো বিশাল পৌরাণিক কাঠামো বা ধরুন ডাইনি শিকারের মতো ঘটনাগুলো, যা আক্ষরিক অর্থে পুরোপুরি সত্য না হলেও লক্ষ লক্ষ মানুষকে কিন্তু ঠিকই এক সুতোয় গেঁথেছিল। আর এরপর আধুনিক যুগে এসে যুক্ত হল আইনের পাতা আর জটিল সব আমলাতান্ত্রিক নথিপত্র। এই প্রতিটি ধাপে একটা জিনিস খুব স্পষ্ট: তথ্য সবসময় বাস্তবতার নিখুঁত চিত্রের চেয়ে মানুষের মধ্যে একটা সংযোগ স্থাপনেই বেশি ভূমিকা রেখেছে। আর এভাবেই গড়ে উঠেছে বিশাল সব মানব নেটওয়ার্ক। আর এখন আমরা প্রবেশ করছি আজকের আলোচনার সবচেয়ে যুগান্তকারী এবং একটু ভীতিকর অংশে, আমাদের তৃতীয় পর্ব, অজৈব এআই নেটওয়ার্ক। বইয়ের ষষ্ঠ অধ্যায়ে হারারি মানবসৃষ্ট জৈব কাঠামো থেকে সম্পূর্ণ অজৈব নেটওয়ার্কের দিকে এক বিপজ্জনক পরিবর্তনের কথা বলেছেন। এই স্লাইডের তুলনাটা একটু খেয়াল করলেই ব্যাপারটা পরিষ্কার হবে। ছাপাখানা আর কম্পিউটারের মধ্যে কিন্তু আসমান জমিন তফাত। ছাপাখানা ছিল স্রেফ একটা নিষ্ক্রিয় হাতিয়ার, যা চালাতে মানুষের প্রয়োজন হতো। ছাপাখানা কিন্তু নিজে থেকে কোনো বই লিখতে পারত না। কিন্তু আজকের কম্পিউটার বা এআই, এরা সম্পূর্ণ স্বয়ংক্রিয় এবং দারুণভাবে সক্রিয়। এরা যে কেবল মানুষের কাছে তথ্য পৌঁছে দিচ্ছে তা নয়, বরং নেটওয়ার্কের একটা স্বাধীন সদস্য হিসেবে এরা নিজেরাই নতুন ধারণা, নতুন সিদ্ধান্ত তৈরি করতে পারছে। এটা কিন্তু নিছক কোনো যন্ত্রের উন্নতি নয়, বরং তথ্যের জগতের সম্পূর্ণ নতুন এক অমানবিক সত্তার প্রবেশ। আমরা এখন এমন এক যুগে এসে দাঁড়িয়েছি যেখানে মানব মস্তিষ্ক বা জৈব নোটগুলো ধীরে ধীরে অজৈব এআই সিস্টেমের সঙ্গে একদম মিলেমিশে যাচ্ছে। বিষয়টা এমন যে মানুষ আর এই সিস্টেমের একমাত্র নিয়ন্ত্রক নেই, বরং কৃত্রিম বুদ্ধিমত্তা নিজেই এই নেটওয়ার্কের অবিচ্ছেদ্য এক অংশ হয়ে দাঁড়িয়েছে। আর এই একীভূতকরণ
আমাদের চিরাচরিত ক্ষমতার হিসাব নিকাশ একেবারে গোড়া থেকে বদলে দিচ্ছে। এখন কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়ায় শুধু মানুষের মস্তিষ্কই কাজ করছে না, বরং অ্যালগরিদমের নিজস্ব যুক্তিও সমানভাবে বা সত্যি বলতে ক্ষেত্রবিশেষে মানুষের চেয়েও অনেক বেশি প্রভাব বিস্তার করছে। সপ্তম ও অষ্টম অধ্যায় অনুযায়ী এই নতুন অজৈব নেটওয়ার্কের কিছু সুনির্দিষ্ট বৈশিষ্ট্য রয়েছে যা আমাদের অস্তিত্বের জন্যই একটা বড় ঝুঁকির কারণ হতে পারে। প্রথমত, এটি অবিরাম, মানে এই সিস্টেম কখনো ঘুমায় না, সব সময় সচল। দ্বিতীয়ত, এটি ভুলভ্রান্তিপূর্ণ। অবিশ্বাস্য মনে হলেও সত্যি যে এই নেটওয়ার্ক প্রায়শই বড় ধরনের ভুল করে বসতে পারে। আর তৃতীয়ত, এটি সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে পারে, যা মানুষের জৈবিক সীমাবদ্ধতা এবং বাস্তবতার সম্পূর্ণ ঊর্ধ্বে। একবার বিষয়টা চিন্তা করা যাক, এমন একটা অবিরাম কিন্তু ভুল করতে সক্ষম সিস্টেমের ওপর মানবজাতির পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়াটা কতটা শঙ্কার বিষয়। কারণ এটি মানুষের কোনো রকম নিয়ন্ত্রণ ছাড়াই এমন সব সিদ্ধান্ত নিতে পারে যা শেষমেশ আমাদের জন্যই বিশাল হুমকি হয়ে দাঁড়াতে পারে। এবার আমরা চলে যাচ্ছি চতুর্থ পর্বে, কম্পিউটার রাজনীতি ও অ্যালগোরিদম। ক্ষমতার সংখ্যাটা কিভাবে বদলে যাচ্ছে সেটাই আমরা এখানে দেখব। বইয়ের তৃতীয় খণ্ডে হারারি অ্যালগোরিদম এবং রাজনৈতিক ক্ষমতার এক অভূতপূর্ব সংযোগ নিয়ে আলোচনা করেছেন। তার মতে বিপুল পরিমাণ ডেটা সংগ্রহ, প্রক্রিয়াকরণ এবং বিশ্লেষণ করার ক্ষমতা থেকেই মূলত আধুনিক রাজনৈতিক ক্ষমতার উদ্ভব হচ্ছে। অর্থাৎ এই বর্তমান বিশ্বে ডেটা বা তথ্যই হয়ে দাঁড়িয়েছে নিয়ন্ত্রণের সবচেয়ে বড় হাতিয়ার। যার কাছে যত বেশি ডেটা আছে আর যে সেই ডেটা যত দ্রুত বিশ্লেষণ করতে পারবে, ভবিষ্যতের পৃথিবীতে সেই সবচেয়ে বেশি রাজনৈতিক সুবিধা ভোগ করবে। ক্ষমতার মানদণ্ড এখন আর শুধু অস্ত্র বা অর্থনীতি নয়, বরং ডেটা। এই ডেটার রাজনীতি থেকেই জন্ম নিচ্ছে আমাদের পঞ্চম পর্বের মূল বিষয়, সিলিকন কার্টন ও গণতন্ত্র, এবং এর ফলে সৃষ্ট এক বৈশ্বিক বিভাজন। একাদশ অধ্যায়ে এসে হারারি সিলিকন কার্টেন বা সিলিকন পর্দার দারুণ একটা ধারণা আমাদের সামনে তুলে ধরেছেন। এটি মূলত ডিজিটাল নজরদারির মাধ্যমে তৈরি হওয়া সম্পূর্ণ নতুন এক বৈশ্বিক বিভাজন। উন্নত প্রযুক্তি এবং অ্যালগোরিদম ব্যবহার করে কিভাবে রাষ্ট্রগুলো নাগরিকদের ওপর নজরদারি চালাচ্ছে তা গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং সর্বগ্রাসী বা স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থার মধ্যকার ক্ষমতার চিরায়ত ভারসাম্যকে নতুন করে রূপ দিচ্ছে। তথ্যের এই একচেটিয়া নিয়ন্ত্রণ বিশ্ব রাজনীতিকে এমন এক মেরুকরণের দিকে ঠেলে দিচ্ছে যেখানে ডেটার উপর নিয়ন্ত্রণই বলে দিচ্ছে একটি রাষ্ট্র কতটা গণতান্ত্রিক থাকবে নাকি পুরো দস্তর স্বৈরতান্ত্রিক হয়ে উঠবে। হারারির এই উক্তিটা একটু শোনা যাক। নাগরিকরা ডেটা পয়েন্টে পরিণত হয়েছে এবং তাদের কণ্ঠস্বর প্রায়শই অ্যালগোরিদমের শব্দে হারিয়ে যাচ্ছে। এই পর্যবেক্ষণটা কিন্তু প্রচণ্ড ভারী এবং মর্মান্তিক একটা সত্য তুলে ধরে। এই যে অ্যালগোরিদমের বিশাল এক কোলাহল, এর মধ্যে মানুষের নিজস্ব ইচ্ছা, ব্যক্তিগত গোপনীয়তা বা রাজনৈতিক কণ্ঠস্বর এসব ধীরে ধীরে একেবারে বিলীন হয়ে যাচ্ছে। আর এটা যে কোনো সুস্থ গণতন্ত্রের জন্যই একটা বড় অশনি সংকেত। যখন একটি দেশের নাগরিকদের কেবলই ডেটার একটা বিন্দু বা নম্বর হিসেবে বিবেচনা করা হয়, তখন মানুষের আবেগ, নৈতিকতা আর স্বাধীন চিন্তার জায়গাটা যে কতটা মারাত্মকভাবে সংকুচিত হয়ে পড়ে তা আসলেই ভাবিয়ে তোলার মতো বিষয়। আমরা চলে এসেছি আমাদের একদম শেষ এবং ষষ্ঠ পর্বে, মানবতার ভবিষ্যৎ পছন্দ। সামনের পথটা আসলে কেমন হতে পারে? এতক্ষণ আমরা যে ভয়াবহ সংকটগুলোর কথা জানলাম তা থেকে বেরিয়ে আসার জন্য হারারি কিন্তু আমাদের একটা আশার আলো দেখিয়েছেন। এআই এর দারুণ সব সুবিধাগুলো কাজে লাগানোর পাশাপাশি এর ক্ষতিকর দিকগুলো যদি আমরা সত্যি নিয়ন্ত্রণে রাখতে চাই, তবে আমাদের জরুরি ভিত্তিতে অত্যন্ত সতর্ক কিছু মানব প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। দরকার শক্তিশালী আইনি ও উন্নত নিয়ন্ত্রক কাঠামো এবং এমন একটি কার্যকর সংশোধনী প্রক্রিয়া যা ভুল শুধরে নিতে পারে। আর এই বিশাল কাজের জন্য পুরো বিশ্বজুড়ে সচেতন সহযোগিতামূলক প্রচেষ্টা এবং অত্যন্ত দৃঢ় রাজনৈতিক সদিচ্ছার আসলে কোনো বিকল্পই নেই। নতুন প্রযুক্তিকে চোখ বন্ধ করে গ্রহণ করার বদলে একে কিভাবে মানব কল্যাণে ব্যবহার করা যায় এবং জবাবদিহিতার আওতায় রাখা যায়, সেটাই এখন আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর এখানেই আমাদের জন্য সবচেয়ে বড় প্রশ্নটা এসে দাঁড়ায়, আমরা কি গণতন্ত্র আর আমাদের অস্তিত্ব রক্ষার জন্য প্রয়োজনীয় এই নিয়ন্ত্রক কাঠামো তৈরি করতে পারব, নাকি এই স্বয়ংক্রিয় অ্যালগোরিদমগুলোর হাতেই ছেড়ে দেব মানবজাতির ভবিষ্যৎ?
এই চূড়ান্ত প্রশ্নটির উত্তর কিন্তু পুরোপুরি নির্ভর করছে আমাদের আগামী দিনের পদক্ষেপগুলোর উপরই। মানবতার অস্তিত্ব রক্ষায় এই বিষয়গুলো নিয়ে খুব গভীরভাবে চিন্তাভাবনা করার বোধহয় এখনই সবচেয়ে উপযুক্ত সময়। তথ্যের এই বিবর্তন ও ভবিষ্যৎ নিয়ে হারারির নেক্সাস বইয়ের আজকের এই বিশ্লেষণে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি আজকের এই আলোচনা আমাদের চারপাশের দ্রুত পরিবর্তনশীল এই পৃথিবীকে একটু নতুন দৃষ্টিভঙ্গিতে বুঝতে সাহায্য করবে।